যে কোনো গাড়ি, সেটা যদি সাব 4 মিটার এসইউভি রেঞ্জেরও গাড়ি হয় এবং সেটার যদি ইঞ্জিন 1200 সিসি কিংবা তার বেশি হয়, তাহলে তাতে 40% জিএসটি লেগে যায়, এবং 1200 সিসির থেকে যদি কম হয় তাহলে সেটায় 18%-এর মতো জিএসটি লেগে যায়। এই যেমন মারুতি সুজুকির যে ব্রেজা গাড়িটা, সেটা তো 1 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনে লঞ্চ হয়ে গেছে, যেটা 1200 সিসির থেকে কম, তাই এটায় জিএসটি লাগবে 18%-এর মতো। আর যেহেতু 18%-এর মতো জিএসটি লাগছে, তাই ব্রেজার আগে মানে ওল্ড ব্রেজাটায় যে স্টার্টিং প্রাইস 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন থাকার জন্যে 8,26,000 টাকা পড়তো, আগে পড়তো ওল্ড ব্রেজাটায়, এখন সেটা কমে গিয়ে 1 লিটার যে টার্বো পেট্রোল ইঞ্জিন আছে সেটা দিয়ে পড়ে যাচ্ছে 7,40,000 টাকার মতো, 86,000 টাকার মতো একটা পার্থক্য চলে আসছে। এবার যেহেতু ব্রেজার দাম 86,000 টাকার মতো এক্স শোরুম প্রাইস কমে গেছে, তাই যাদের বাজেটের বাইরে এই ব্রেজা গাড়িটা ছিল এখন বাজেটের মধ্যে চলে আসছে। এবার ন্যাচারালি সেই জন্য ব্রেজার সেলটা একটা বাড়ার সম্ভাবনা আছে। এবার যেহেতু ব্রেজার সেলটা বাড়ার সম্ভাবনা আছে, তাই অন্যান্য যে সমস্ত 1 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনগুলো আছে সেগুলো কিন্তু এখন একটুখানি চ্যালেঞ্জের মধ্যে পড়ে গেছে। এই যেমন ধরুন না, স্কডার যে কাইলাক গাড়িটা আছে, যেটা 1 লিটার 3 সিলিন্ডার টিএসআই টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন আছে, কিংবা ভেনু যেটা আছে, যেটা 1 লিটার টিজিডিআই, তাই না, টিজিডিআই পেট্রোল ইঞ্জিন আছে, তো সেইগুলো সব চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। এবার আমরা অনেক সময় মনে করি কি, যে 1 লিটার টার্বোচার্জ ইঞ্জিন সবই এক, স্কডা কাইলাকও এক, হুন্ডাই ভেনুতেও যা আছে তাই এক, কিংবা ব্রেজা যেটা এসছে সেটাও এক। তাই মারুতির যেহেতু স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি ভালো, সার্ভিস নেটওয়ার্ক ভালো, তাই মারুতি ব্রেজাই কিনে নেওয়া উচিত, কিন্তু আদতে তা নয়। ব্যাপারটা একটু অন্যরকম। প্রত্যেকটা টার্বো ইঞ্জিনের কিন্তু আলাদা আলাদা বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা আজকে বোঝাবার চেষ্টা করব। ইনফ্যাক্ট টাটা নেক্সনেরও যে 1.2 লিটার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন আছে, সেটার সাথে ব্রেজার যে 1 লিটার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন, সেটার কী পার্থক্য আছে, আর 1.5 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন আছে ব্রেজার, সেটা কার কেনা উচিত, এবং 1 লিটার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন কার কেনা উচিত, সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাশন হবে। তবে প্রথমে স্কডা কাইলাকটা বলে দিই। স্কডা কাইলাকের যে বেস মডেলটা, সেটা স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে 7,59,000 টাকা থেকে, আর ব্রেজা তো আপনি জানেন 7,40,000 টাকা থেকে এক্স শোরুম প্রাইস শুরু হয়ে যাচ্ছে, তাই 19,000 টাকার মতো বেশি দাম পড়ে যাবে স্কডা কাইলাক গাড়িটার। স্কডা কাইলাকের যে 1 লিটারের টিএসআই পেট্রোল ইঞ্জিন আছে, সেটার মাইলেজ হচ্ছে 19.68 KMPL এর মতো, আর ব্রেজার মাইলেজ হচ্ছে 20.47 KMPL এর মতো। দুটোতেই 1 লিটারের টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন আছে, তবে ব্রেজার ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করে সেটা হচ্ছে 109 বিএইচপি 5,500 আরপিএমে, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 170 নিউটন মিটার 2000 থেকে 3,500 আরপিএমে। আবার আপনি যদি কাইলাক গাড়িটা দেখেন, তাহলে সেটা 114 বিএইচপি পাওয়ার জেনারেট করছে 5,000 থেকে 5,500 আরপিএমের মধ্যে, আর 178 নিউটন মিটার টর্ক জেনারেট করছে 1,750 থেকে 4,000 আরপিএমের মধ্যে। অর্থাৎ দুটো গাড়িরই পাওয়ার আর টর্ক ফিগার কিন্তু মোরলেস সেম, খুব একটা পার্থক্য হচ্ছে না। হ্যাঁ, টিএসআই ইঞ্জিন যেটা স্কডা কাইলাকটায়, সেটাই একটু বেশি। এবার চলে আসি ভেনুতে। এগুলো কেন বলছি একটু নোট করে রাখবেন, কারণ এগুলো পরে যখন বলবো তখন বুঝতে পারবেন। ভেনুতে যে 1 লিটারের টার্বোচার্জ মানে টিজিডিআই ইঞ্জিনটা, সেটার দাম শুরু হয়ে যাচ্ছে 8,91,000 টাকা থেকে, মানে ব্রেজার যে বেস মডেলটা সেটার থেকে 1,51,000 টাকার মতো দাম বেশি পড়ে যাচ্ছে। এবার পাওয়ার আর টর্ক ফিগার যদি দেখি, ব্রেজার পাশাপাশি রাখি, তাহলে দেখা যাবে যে এটা 118 বিএইচপি ম্যাক্সিমাম পাওয়ার জেনারেট করছে 6,000 আরপিএমে, আর 172 নিউটন মিটার ম্যাক্সিমাম টর্ক জেনারেট করছে 1500 থেকে 4,000 আরপিএমের মধ্যে। অর্থাৎ আপনি যদি এবার তিনটে ইঞ্জিনকে পাশাপাশি রাখেন, তাহলে দেখা যাবে যে স্কডা কাইলাকের যে 1 লিটারের টিএসআই পেট্রোল ইঞ্জিনটা আছে, সেটা হচ্ছে সব থেকে কুইকেস্ট, কারণ এর স্ট্রঙ্গার মিড রেঞ্জ, আর এদের যে গিয়ার বক্সের ক্যালিব্রেশনটা সেটা সব থেকে ভালো তিনটে ইঞ্জিনের মধ্যে, ঠিক আছে। এবার যদি ভেনু দেখি, ভেনুর কিন্তু আপনি যদি টর্ক ফিগারটা দেখেন, তাহলে দেখবেন যে 1500 আরপিএম থেকেই এর টর্কটা চালু হতে শুরু করে দেয়, অর্থাৎ এটা টর্কি ইঞ্জিন। কিন্তু এটা বেসিক্যালি 1 লিটার যে টিএসআই ইঞ্জিনটা আছে তার মতো অতটা টর্কি নয়। এটা অলরাউন্ডার ইঞ্জিন বলতে পারেন, কিন্তু এটা একটুখানি টার্বোল্যাগ হয়ে থাকে। কারণ আমি নিজে চালিয়ে দেখেছি যে এই ইঞ্জিনে কিছুটা টার্বোল্যাগ হয়ে থাকে, তবে এটা অলরাউন্ডার ইঞ্জিন বলা যেতে পারে। এবার থার্ড যে ইঞ্জিনটা, কেটেন্সি ডিআইটিসি যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে, যেটা আপনার নতুন ব্রেজা গাড়িতে লাগানো হয়েছে 1 লিটারের ইঞ্জিন, সেটা কিন্তু ট্রায়েড টেস্টেড প্রোভেন ইঞ্জিন। এই জন্য নয় যে এটা ফ্রান্স গাড়িতে আছে, ফ্রান্স গাড়িতেও এই ইঞ্জিনটাই আছে, কিন্তু সেটা কম পাওয়ার এবং কম টর্ক জেনারেট করছে। কিন্তু এই পার্টিকুলার ইঞ্জিনটা সেম পাওয়ার এবং সেম টর্কে ইউরোপ এবং জাপানে
যে সুজুকির ভিটারা গাড়িটা আছে কিংবা এস ক্রস গাড়িটা আছে সেটাতে কিন্তু এই ইঞ্জিনটাই লাগানো আছে এবং সেটা কিন্তু সাকসেসফুল। সুতরাং এই ইঞ্জিনের এফিসিয়েন্সি নিয়ে কোনো মতভেদ থাকার কথা নয়, কিন্তু যে জিনিসটা আপনাকে বলার দরকার আছে সেটা হচ্ছে যে এর যে টর্ক ফিগারটা আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে 2000 আরপিএম থেকে এদের টর্ক ডেলিভারিটা স্মুথ হতে থাকে এবং সেটা 3500 আরপিএম অবধি চলে। অর্থাৎ এখানেও টার্বো ল্যাগ হওয়ার কথা, কারণ 2000 আরপিএম থেকে টার্বোটা ঘুরতে শুরু করছে, কিন্তু তা হয় না। অ্যাকচুয়ালি এই যে ব্রেজা গাড়িটা আছে না, সেটা স্মার্ট হাইব্রিডে আসছে। এবার স্মার্ট হাইব্রিডে ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর থাকে, যেটাকে আইএসজি বলা হচ্ছে। এবার এই জিনিসটার কাজ কি, যখন আপনি ধরুন সাডেন অ্যাক্সিলারেশন করলেন, তখন ওই যে ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটরটা আছে সেটা ইনিশিয়ালি একটা টর্ক প্রদান করছে, ঠিক আছে, যখন সাডেন অ্যাক্সিলারেশন করছে। এবার সেই ইলেকট্রিক টর্কটা ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে প্রদিত হচ্ছে বা পাস অন করা হচ্ছে। সেই জন্য টার্বো ল্যাগ যেটা হওয়ার একটা সম্ভাবনা ছিল সেই জিনিসটাকেও কিন্তু কাটিয়ে দিচ্ছে, কারণ ইনিশিয়াল টর্ক অ্যাক্সিলারেশনের জন্য এই ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটরটা কাজ করে থাকে। সুতরাং আপনি টার্বো ল্যাগ বুঝতে পারবেন না এই গাড়িতে। তার মানে কি এটা অন্য দুটো ইঞ্জিনের থেকে সুপিরিয়ার ইঞ্জিন? সেটাও নয়। মানে এটা যে ভেনু গাড়ির যে 1 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে কিংবা যে স্কডা কাইল্যাকের টার্বো পেট্রোল ইঞ্জিনটা আছে সেটার মতো অত টর্কি নয়, ওটার মতো অত পাঞ্চি নয়। হ্যাঁ, আমাকে যদি আপনি পার্সোনালি জিজ্ঞেস করেন যে এই গাড়িটা সিটির জন্য উপযুক্ত নাকি হাইওয়ের জন্য উপযুক্ত, তাহলে আমি এটুকু বলতে পারি যে 40 থেকে 45% এই গাড়িটা সিটির জন্য উপযুক্ত এবং 55 থেকে 60% এই গাড়িটা হাইওয়ের জন্য উপযুক্ত। এবং তার সাথে সাথে মাইলেজও দিয়ে থাকে 20 kmpl, প্রিসাইজলি 20.47 kmpl এর মতো এটা মাইলেজও দিয়ে থাকে। এবার এই যে মাইলেজটা দিয়ে থাকছে 1 লিটারের যে টার্বো পেট্রোল ইঞ্জিনটা ব্রেজার আছে, সেটাও কিন্তু 1.5 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটা আছে সেটার কাছাকাছি। ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনে প্রায় 21 কিলোমিটার পার লিটারের মতো মাইলেজ দিয়ে থাকে। এবার আপনারা জিজ্ঞেস করবেন তাহলে কোনটা কেনা উচিত, ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন কেনা উচিত নাকি টার্বো পেট্রোল ইঞ্জিন কেনা উচিত? এক্স শোরুম প্রাইস স্টার্টিং হচ্ছে সেটা 8,30,000 টাকা থেকে, অর্থাৎ এটা 7,40,000 টাকা 1 লিটারটা, 1.5 লিটারটা 8,30,000 টাকা, অর্থাৎ 90,000-এর মতো একটা ডিফারেন্স চলে আসছে। এবার 90,000-এর ডিফারেন্স দিয়ে আপনি যে 1.5 লিটারের ন্যাচারালি অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিনটা কিনলেন, তাতে কি সুবিধা হচ্ছে? এক হচ্ছে এই 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনের লঞ্জিভিটি বেশি এবং এটার রিলায়েবিলিটিও বেশি। এবার স্বাভাবিকভাবেই তাহলে প্রশ্ন এসে যায় যে 1 লিটার যে টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনটা যেটা ব্রেজায় আছে সেটার কি রিলায়েবিলিটি কম? বেসিক্যালি রিলায়েবিলিটি কম নয়, কারণ টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনের চালানোর একটা ম্যানার আছে, চালাবার একটা প্রোটোকল আছে। সেই প্রোটোকলটা যদি আপনি মেনে চলেন তাহলে টার্বোচার্জ ইঞ্জিনও কিন্তু বহুদিন চলবে। এবং এটা দেখাও গেছে, টাটা নেক্সনের যে টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনটা সেটা বহুকাল ধরে চলেছে, 2-3-4 লাখ কিলোমিটারের মতো চলেছে এবং তারপরেও চলে যাচ্ছে টাটা নেক্সনের যে টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনটা আছে। সুতরাং সেরকম নয় যে টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন মানেই লঞ্জিভিটি কম। ঠিক প্যাটার্ন মেনে চালালে, যে প্যাটার্নটা কিছু প্রোটোকল মেনে চলতে হয়, সেটা আমি একটা ভিডিও করেছিলাম, এখানে আই বটনে আপনারা দেখে নেবেন যে টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন চালাতে গেলে কোন কোন জিনিসগুলো আপনাকে মেনে চলতে হবে যাতে গাড়ির লঞ্জিভিটি বাড়ে বা ইঞ্জিনের লঞ্জিভিটি বাড়ে। তো সেটা যদি দেখতে চান আই বটনে ক্লিক করে দেখে নেবেন। তবে এখানে বলে রাখা দরকার যে 1.5 লিটারের যে ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিনটা সেটা কিন্তু 1 লিটারের যে ব্রেজার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন রয়েছে সেটার মতো অতটা পাঞ্চি নয়, একটু লেস পাঞ্চি। সিটি ড্রাইভিংয়ের জন্য বেশি উপযুক্ত, তবে হাইওয়ে ড্রাইভিংয়ের জন্য এটা উপযুক্ত হবে, কারণ এটায় 6টা গিয়ার দিয়ে দেওয়া হয়েছে। ম্যানুয়াল ট্রান্সমিশন 6 ম্যানুয়াল ট্রান্সমিশনে এসে যাচ্ছে, সুতরাং এটাও কিন্তু হাইওয়েতে ভালোই চলবে। আচ্ছা, টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিনেরও কিন্তু 6টা গিয়ার আছে। থার্ড যে প্রশ্নটা, সেটা সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে যার সেলটা সবথেকে বেশি কমার কথা, কারণ আপনারা জানেন যে সাব 4 মিটার এসইউভি রেঞ্জে যে সমস্ত গাড়িগুলো এখন লিড করছে তার মধ্যে টাটা নেক্সন 1 নম্বরে আছে, সবচেয়ে বেশি সেল করছে সাব 4 মিটার এসইউভি রেঞ্জের গাড়িগুলোর মধ্যে। এবার যেহেতু ব্রেজা গাড়িটা এসে গেছে 1 লিটার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন দিয়ে, তাহলে কি টাটা নেক্সন গাড়ির সেল কমবে? কমার একটা সম্ভাবনা আছে। এই কারণেই কমার সম্ভাবনা আছে কারণ টাটা নেক্সনের যে স্টার্টিং প্রাইস এবং ব্রেজার স্টার্টিং প্রাইস 7,40,000 টাকা থেকে বেস মডেলের এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে, কিন্তু টাটা নেক্সনের যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা আছে সেটা হচ্ছে 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, আর ব্রেজার যে ম্যানুয়াল ট্রান্সমিশনটা সেটা হচ্ছে 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন। মানে টার্বোর ক্ষেত্রেও কিন্তু 6 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনও পাওয়া যায়। মাইলেজের দিক থেকে যদি বিচার করেন তাহলে ডেফিনেটলি, যেহেতু ব্রেজার ক্লেমড মাইলেজ বেশি, তাই আশা করা যাচ্ছে, এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না, তাই আশা করা যাচ্ছে যে ব্রেজার মাইলেজও কিন্তু হাই রোড বলুন কিংবা সিটি বলুন
টাটা নেক্সনের থেকে একটু হলেও বেশি হবে। এবং আপনি টর্ক আর পাওয়ার ফিগারের দিক থেকে দেখুন, দুটোরই টর্ক এবং পাওয়ার ফিগার অলমোস্ট এক। হ্যাঁ, নেক্সনের একটু বেশি কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু অলমোস্ট লাইক সিমিলার। এবার যে জিনিসটায় টাটা নেক্সন এগিয়ে থাকতো সেটা হচ্ছে ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট রেটিং। তো ভারত এনসিপি ক্র্যাশ টেস্ট রেটিংয়ে 5 স্টার পেয়েছে মারুতি সুজুকি ব্রেজা, সেটা আমি আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম। তো সেই জন্য এখন সেফটি নিয়ে, মানে সেফটিটা আর কনসার্ন নয় মারুতি গাড়ির ক্ষেত্রে। ব্রেজা গাড়ি যেহেতু 5 স্টার রেটিং পেয়ে গেছে, তাই দুটো গাড়ি কিন্তু নেক টু নেক এখন একে অপরকে কম্পিটিশানে ফেলে দেবে। তবে আমার মনে হয় যে 3XOর সাথে, মানে এক্সইউভি 3XOর সাথেও একটা কম্প্যারিজন করা উচিত মারুতি সুজুকির ব্রেজার। সেটা যদি আপনারা চান তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি দুটো গাড়ির মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি করে দেবেন। ইনফ্যাক্ট অন্যান্য যে সমস্ত গাড়িগুলো নিয়ে আমি এখন আলোচনা করলাম সেই গাড়িগুলোর সাথেও যদি আপনি ডিটেল কম্প্যারিজন চান মারুতি সুজুকি ব্রেজার, তাহলেও কিন্তু আমি একটা কম্পারেটিভ স্টাডি করে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। আজকের ভিডিওটা শুধুমাত্র 1 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যেটা মারুতি সুজুকি ব্রেজা এসছে, সেটার সাথে 1 লিটার টার্বো ইঞ্জিন এবং 1.5 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন মারুতি ব্রেজার এবং 1.2 লিটারের যে টাটা নেক্সনের ইঞ্জিনটা আছে সেটার একটা তুলনামূলক আলোচনা করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা 4 হুইলার চালান তারা সিট বেল্ট পরবেন, যারা 2 হুইলার চালান হেলমেট পরবেন। খুব ভালো থাকবেন।